ঈদুল আজহার পরেই আমি ওখানে আসবো। ওখানে মানুষের জন্য যে প্রমিস করেছি, মানুষের পাশে থাকার জন্য যে আশ্বাস দিয়েছি সেরকমভাবে থাকবো। তাদের সুবিধে অসুবিধে থেকে শুরু করে প্রত্যেকটা কাজ ভাঙড়বাসী যাতে কলকাতা কসবা হচ্ছে সায়েন্স সিটি পড়ছে কসবা বিধানসভা এবং রাজারহাট নিউ টাউন বিধানসভা, দুটো বিধানসভা, তার মধ্যেখানে কিন্তু আছে ভাঙড় বিধানসভা। দুঃখের বিষয় এই দুটো বিধানসভা এত উন্নত মানের হলেও ভাঙড় পিছিয়ে আছে। আগামী দিনে যাতে ভাঙড় এই দুটো ভাঙড় এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে আমি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসবো এবং কাজ করবো ভাঙড়ের বাসীকে নিয়ে। কয়েকদিন ধরে আইএসএফ এর তরফ থেকে একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি যে তারা পেট্রোল ডিজেলের বিরুদ্ধে এবং ভুয়ো ভ্যাকসিনের বিরুদ্ধে প্রতিবাদ করবে, পারমিশন পাচ্ছে না। অন্যদিকে অন্যান্য দল, রাজনৈতিক দল তারা প্রতিবাদ করে যাচ্ছে, মিটিং মিছিল করছে, কি বলবেন? এখন ব্যাপারটা হচ্ছে রাজ্যের এমন একটা গণতন্ত্রের পরিসরকে এত ছোট করে দেওয়ার চেষ্টা করছে যে যারা শাসক দলের বিরুদ্ধে আছে বা বিরোধী দলের ভূমিকায় যারা আছে তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করে এই লকডাউনের নাম করে পারমিশন ক্যান্সেল করা হচ্ছে। আর পক্ষান্তরে আমরা দেখছি যারা শাসক দলে আছে তারা কোভিড নর্মস তো কিছু মানছেই না, ঘটা করে তারা প্রোগ্রাম করছে, পেট্রোল ডিজেলের সব নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম বাড়ছে তার বিরুদ্ধে বলছে এবং ঘটা করে অফিস উদ্বোধন করছে, জয়নিং করাচ্ছে। সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হচ্ছে না বা তাদের এগেনস্টে কোনো ডিএম অ্যাক্টেও কোনো কেসও দার্জ হচ্ছে না। মানে অ্যাকচুয়ালি এটা বিরোধীদেরকে কন্ট্রোল করার চেষ্টা চলছে, তবে এরকমভাবে এগিয়ে গেলে এটা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক। একদম একদম, আপনি বলছেন বিরোধীরা প্রতিবাদ করছে, কিন্তু সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, তারা কিন্তু প্রতিবাদ মিছিল করছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তাদেরকে হ্যাঁ অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে। আর বিশেষ টার্গেটে যেটা রেখেছে সেটা আইএসএফকে, যে কারণ আমাদের প্রতি টার্গেট রাখার অন্যতম কারণ হচ্ছে আমরা হয়তো একটা সিট জিতেছি, এটা দেখছে আমাদের গ্রাম্য এলাকার মানুষজন, সাধারণ মানুষ যারা রাজনীতির ব্যাপারে অতটা সচেতন নয়, কিন্তু রাজনীতির কারবারিরা কিন্তু এটা ভালো করে দেখেছে যে এত অল্প সময়ে একটা সিট জিতা সহ এত একটা হিউজ পরিমাণ ভোট নিয়ে এসেছে। আর এই যে বিজেপি টিএমসির বাইনারির বাইরে গিয়েও যে ভোট দিয়েছে, সেক্ষেত্রে এটা আগামী দিনে আর এদের যে মূল লক্ষ্য আমাদের দলিত, আদিবাসী, মুসলিম সহ পিছড়ে বর্গের মানুষের আওয়াজ তুলছি, যেটা পশ্চিমবাংলায় প্রায় 85% মানুষের মনের কথা আমরাও বলছি। সেই ক্ষেত্রে তারা দেখছে যে এরকম এগিয়ে গেলে কিন্তু আগামী দিনে একটা মূল ফোর্স হিসাবে আইএসএফ দাঁড়িয়ে যাবে। সেই জন্যই সূচনা লগ্নে এটাই কীভাবে দমিয়ে দেওয়া যায় সে চেষ্টা করছি। বিধানসভায় আপনি একা কোনঠাসা মনে হচ্ছে? না, মোটেও নয়, কারণ ওটা গণতন্ত্রের পীঠস্থান বলে মনে করি। আর ওখানে ওরকম কোনো সিচুয়েশনও হয়নি। আমার পক্ষে বিপক্ষে কেউ না থাকলেও আমি পক্ষে না থাকলেও বিপক্ষে যেনারা আছেন আমাকে গণতান্ত্রিকভাবে ওখানে কোনো রকমভাবে ডিস্টার্ব করছে না, তারা বরঞ্চ আমাকে সহযোগিতা করার চেষ্টা করছে। বিধানসভার কয়েকটি ভাষণে আপনি নজর কেড়েছেন, হেড ভলেন্টিয়ার্সদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়েছেন এবং শিক্ষা স্বাস্থ্যের কথাও বলছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, যারা যেটা করছে তাদেরকে তো পাওনা দিতেই হবে, কারণ রেড ভলেন্টিয়ার্সদের কথা সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় পশ্চিমবাংলায় তারা উল্টে আপনার কাজ করতেই যাচ্ছে, মার খেয়ে অনেক ক্ষেত্রে মুখ ফুলিয়ে বাড়ি আসতে হচ্ছে। সুতরাং আমার সুযোগ ছিল বিধানসভায় বলা, তাদের কর্মের কথা, নৈপুণ্যতার কথা তুলে ধরেছি এবং সাথে সাথে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে পিছিয়ে বর্গের মানুষের দাবি দাবার কথা তুলেছি। এই যে ইলেকট্রিক বিলের আকাশ ছোঁয়া আজকে আসছে, ইলেকট্রিক বিল দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এইগুলোর ব্যাপারে যাতে লাগাম টানা যায় সেই বিষয়েও তুলেছি, একাধিক বিষয় তুলেছি, কিন্তু সময় সংক্ষেপ থাকার জন্য যেগুলো ছিল সবগুলো তুলতে পারিনি। শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলেছি। প্রতিনিয়ত রাজ্য ঋণ নিয়ে চলেছে, তারপরেও রাজ্যের এই বেহাল দশা কেন? যে বাজেট হচ্ছে সেটা কত পার্সেন্ট খরচ হচ্ছে আর কত পার্সেন্ট মানে কাটমানি হিসাবে চলে যাচ্ছে সেই বিষয়টাও নজর রাখার জন্য আমি বলেছি। আপনি ভাঙড়ের বিধায়ক, বিধানসভায় ভাঙড়ের জন্য কি চাইছেন? ভাঙড়ে যখন গিয়েছিলাম সেখানে দুর্দশার কথা দেখেছি। মানুষের যেগুলো অতি প্রয়োজন জিনিসের মধ্যে অন্যতম ছিল একটা উন্নত মানের হসপিটাল, শিক্ষা কেন্দ্রের একটা 1997 সালে ভাঙড় মহাবিদ্যালয় তৈরি হয়েছিল, তারপরে ওই রকম টাইপের ওই রকম লেভেলের কোনো ইনস্টিটিউশন ছিল না। তা আমি এখানে বিধানসভার মধ্যে একটা পলিটেকনিক কলেজ, একটা আইটিআই কলেজের দাবি করেছি এবং ভাঙড়ের জন্য এবং একটা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালও দাবি করেছি। এবং আর একটা বলি, যেটা কৃষি প্রধান এলাকা, একটা কোল্ড স্টোর যদি ওখানে করে দেওয়া হয় তাহলে খুবই উপকৃত হবে, এটাও দাবি রেখেছি। কিন্তু কিছুদিন আগে তো ভাঙড়ে আপনি ঢুকতে পারছিলেন না, গন্ডগোল হচ্ছিল, বাড়ি ভাড়া পাচ্ছিলেন না, এখন কি স্বাভাবিক? হ্যাঁ, এখন অবশ্যই স্বাভাবিক হয়েছে। হ্যাঁ, ভাঙড়ে ঢুকতে পারা যাচ্ছে, এখন স্বাভাবিক হয়েছে। যদিও আমি এখন যাচ্ছি না, সামনে আমাদের মুসলিম সমাজের বড় উৎসব আছে,
ঈদুল আজহার পরেই আমি ওখানে আসবো। ওখানে মানুষের জন্য যে প্রমিস করেছি, মানুষের পাশে থাকার জন্য যে আশ্বাস দিয়েছি সেরকমভাবে থাকবো। তাদের সুবিধে অসুবিধে থেকে শুরু করে প্রত্যেকটা কাজ ভাঙড়বাসী যাতে কলকাতা কসবা হচ্ছে সায়েন্স সিটি পড়ছে কসবা বিধানসভা এবং রাজারহাট নিউ টাউন বিধানসভা, দুটো বিধানসভা, তার মধ্যেখানে কিন্তু আছে ভাঙড় বিধানসভা। দুঃখের বিষয় এই দুটো বিধানসভা এত উন্নত মানের হলেও ভাঙড় পিছিয়ে আছে। আগামী দিনে যাতে ভাঙড় এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে আমি বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসবো এবং কাজ করবো ভাঙড়ের বাসীকে নিয়ে। একটা বিষয় হচ্ছে পেট্রোল ডিজেল নিয়ে তো প্রতিবাদ হচ্ছেই, তো আপনারা তো বাধা পাচ্ছেন সে বিষয়ে বললেন, কিন্তু পেট্রোল ডিজেলের এত দাম, এত প্রতিবাদ হচ্ছে, তাও কোনো কাজ হচ্ছে না। দেখুন, প্রতিবাদ হচ্ছে, কাজ হচ্ছে না, এটা যারা শাসক দলে আছে তারা বলতে পারবে কেন কাজ করছে না বা দাম কমাচ্ছে না। আমরা বিরোধী দলে আছে, বামেরা যারা আছে, যারা বিরোধী দলে আছে, তাদের কাজ হচ্ছে সরকারের ভুল জায়গাটাকে দেখিয়ে দেওয়া, সরকারের সমালোচনা করে গঠনমূলক সমালোচনা করা এবং করে সরকারকে দেখিয়ে দেওয়া। সরকারের কাজ হচ্ছে ওই গঠনমূলক কথাটাকে নিয়ে অ্যাকসেপ্ট করে এটা জনগণের সাথে সেটা বাস্তবায়ন করা। কিন্তু দুঃখের বিষয় অনেক ক্ষেত্রে সরকারের যখন গঠনমূলক আমরা সমালোচনা করছি সেটাই সহ্য করতে পারছে না। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যখনই বলা হচ্ছে তখনই ইউপিএ বা বিভিন্ন ধরনের ধারা লাগিয়ে তাদেরকে অনেককে জেলবন্দি করে রাখছে। আবার রাজ্য সরকারের বিরুদ্ধে যখন বলছে তখনও বিভিন্ন ফলস কেস দিয়ে তাদেরকে বা কাউকে হুমকি দেওয়া এটা রোধ করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এই সমালোচনাটাকে সহ্য করতে পারছে না, কিন্তু যারা বিরোধী আছে, বিরোধীদের মূল কাজই হচ্ছে গঠনমূলক সমালোচনা করা, যেটা আমরা করার চেষ্টা করছি। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে কোনো জনসংযোগ দেখছেন? অবশ্যই আছে। দেখুন, বিগত দিনে আমরা যেটা দেখেছি, যখন রাজীব কুমারকে অ্যারেস্ট করে বলে সিবিআই এসেছিলো তখন দিল্লি গিয়েছিল, কী হয়েছিল জানি না দিল্লি গিয়ে, তারপরে রাজীব কুমার ছাড় পেলেন। আবার এখন এই ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের পক্ষ থেকে বেশ কিছু নেতা নেত্রীর নাম দিয়েছে, যদিও একাধিক নেতা নেত্রীর নাম আছে। সে প্রসঙ্গে আমাকে অনেকে প্রশ্ন করেছে, আপনারাও হয়তো একটা নাম নিতে পারেন, সে নামটা হয়তো ফেমাস না। ন্যাশনাল হিউম্যান রাইটস নিয়ে যখন আপনি বললেন, তো দুদিন আগে ন্যাশনাল হিউম্যান রাইটস থেকে হাইকোর্টকে একটা নোটিশ দিয়েছে এবং ওরা একটা ফাইল জমা করেছে হাইকোর্টে যে রাজ্যের শাসক দলে তৃণমূল কংগ্রেসের কয়েকটি নেতার নাম জড়িত আছে, তার মধ্যে ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লার নামটা হিট লিস্টে আছে এবং জ্যোতিপ্রিয় মল্লিক সহ আরও অনেক নেতার নাম আছে। এবং সেই সময়তেই ঠিক রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপর আক্রমণ হলো। এই বিষয়টা নিয়ে একটু কি বলবেন আপনি? এটা একটু টাইম লাগবে বলছি। অবশ্যই বলুন। কথা হচ্ছে, দেখুন, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যে ফাইলটা হাইকোর্টকে দিয়েছে, সার্ভে করেছে বিভিন্ন এলাকায়, তবে সমস্ত এলাকায় যেতে পারেনি, গেলে আরও বড় ফাইল উঠতো, আরও কেস আসতো, সম্ভব হয় না। অনেকে ভয় দেখানো হয়েছে, যদি বলা হয় তারপরে তার বাড়ি ভাঙবে বা এই কমিটির লোক চলে যাওয়ার পরে তোদেরকে কে বাঁচাবে, এই ধরনের অনেক মন্তব্যের ফলে দেয়নি। অনেকে বুকে সাহস নিয়ে দিয়েছে, সত্যটাকে তুলে ধরার চেষ্টা করেছে, অনেককে চাপ দিয়ে সত্যটাকে চেপে দেওয়া হয়েছে। দেখুন, এই যে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন যখনই ফাইল দিয়েছে তারপর থেকে একটা রেটে করে আওয়াজ উঠেছিল যে না, শাসক দলের বিরুদ্ধে একটা বিজেপির চক্রান্ত। আমি এই চক্রান্ত কতটা সত্য কতটা মিথ্যে আমি সেই বিষয়ে যাচ্ছি না, তবে একটা যে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন যে তথ্যটা দিয়েছে একেবারে ভুল নয় তার প্রমাণ দিচ্ছে ক্যাবিনেট মিনিস্টার সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপরে যে আক্রমণ হয়েছে, এটা কিন্তু তাকে একটা সিলমোহর দেওয়া হলো, একটা এক্সট্রা পাওনা হয়ে গেল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যারা দায়িত্বশীল আছে, যে তারা দেখাতে পারবে যে রাজ্যে ক্যাবিনেট মিনিস্টার সুরক্ষিত নয়, সেখানে বিরোধী দলের নেতাকর্মীরা যে সুরক্ষিত নয় তার প্রমাণ এখানে দিচ্ছে। আমি নিজে বিধায়ক হয়ে আমি প্রশাসনের সামনে, ভাঙড় থানার সামনে আমি আপনার আক্রমণের সম্মুখীন হতে হয়েছিল এবং আমাকে মার্ডারের হুমকি দিয়েছিল, দ্বিতীয়বার ভাঙড়ে আসলে আমাকে মার্ডার করে এই ধরনের মন্তব্য করেছিল। তা আমি যেটা বলবো, আপনি যখন ক্যানিংয়ে বিধায়কের কথা বললেন, মোল্লার কথা, সাহেবের কথা যখন বললেন, উনি গিয়ে সারা পশ্চিমবাংলাবাসী জানে, নতুন করে ওনার খারাপ কি ভালো আমার সার্টিফিকেট আর দেওয়া লাগবে না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন। আর বাকিগুলোর বিষয় আমার বেশি জানা নাই, আমি স্টাডি করছি তিনাদের সম্পর্কে, সবার সম্পর্কে জানা নেই, তবে বেশ কিছুজন মানুষের নাম ওখানে নথিভুক্ত আছে, তাদের নামে আমাদের কাছেও প্রচণ্ড ফোন এসেছিলো পোস্টপোল যে ভাইজান এনাদের নেতৃত্বে আমাদেরকে এই ধরনের হচ্ছে, দেখলাম যে তাদের নাম ওই লিস্টে আছে। আর সবার নামে আমি বলতে পারছি না, কারণ সবার সম্পর্কে আমি যেমন কুচবিহার থেকে শুরু করে নৈহাটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি সবার, নন্দীগ্রাম থেকে আমি অতটা আমার অ্যাক্সেস থাকলেও আমি এখনও খবর নিয়ে উঠতে পারিনি যে বিস্তারিত। আর যেটা কোর্টের ম্যাটার সেই বিষয়ে তো আমি কাউকে এখনও খারাপ ভালো বলতে পারবো না, ওটা কোর্ট ডিসাইড করবে। রিপোর্ট জমা পড়েছি, নাদের নামে এসেছে।
আপনি কি স্বীকার করেন যে ভোট পরবর্তী হিংসা হয়েছে রাজ্যে? হ্যাঁ, আমি স্বীকার করবো কেন? আমি করতে পারি না অপর থেকে, আমার ব্যাপার নয়। আমরা তো করে যাচ্ছিলাম, আমরা চিৎকার করছিলাম যে অত্যাচার চলছে। আমাদের কথাটা বিরোধী বলে, যে বিরোধীদের সাজেস্ট বলে উড়িয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু গতকালকের পর থেকে আমাকে আর বলতে লাগবে না যে অত্যাচার চলছে রাজ্যে, বিরোধীদের কন্ট্রোল করা হচ্ছে, শাসক দলের লোক শাসক দলের ওপর লোকের প্রতি আক্রমণ চালাচ্ছে, মিনিস্টারের ওপরে। এর দ্বারাই তো আবার আমার কেন নতুন করে কিছু বলতে হবে? এটা এস্টাবলিশ হয়ে গেল যে কী হারে মানে রাজ্যে অরাজকতা চালাচ্ছে। একটাই কারণ, সেটা হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখন থেকে প্রেশার ক্রিয়েট করে, মারধর করে, জরিমানা করে। গতকালকের কথা বলছি, একটা ধনেখালিতে সংযুক্ত মোর্চা সিপিএমের একটা কর্মী জসিম নামে, তাকে সালিসি বসিয়ে তাকে 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, নাহলে রাজ্য থেকে চলে যেতে হবে, এই ধরনের ফরমান জারি করেছে। সুতরাং প্রতিনিয়ত এটা চলছে, অপোজিশনে যারা আছে তাদের কর্মীদের উপর অত্যাচার চলছে। তবে এইরকমভাবে চলতে থাকলে কিন্তু আগামী দিনে গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক দিন আসবে বলে আমার মনে হয়। তবে বাংলা শান্তপ্রিয় মানুষ এখনও চুপচাপ আছে, দেখছে শাসক দলে যারা নেতৃত্বে আছে, অর্থাৎ আমাদের দিদিমণির ভূমিকা নিয়ে এখনও আছে, অপেক্ষা আছে। আশা রাখছে দিদিমণির ভূমিকা সদার্থক হবে এবং বিরোধী দলকে স্পেস দেবে। এই আসার জন্য এখনও তারা আক্রমণাত্মক ভূমিকায় আসেনি। দিদিমণির ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? দিদিমণি কি ভোটের পরে কাজ করছে না? দেখুন, কাজ করছে কি করছে না এর প্রসঙ্গ তো কাজের বিষয়ে আসবে। এই যে পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে, হয়তো সবটা তেনার কাছে যে পৌঁছাচ্ছে না, কারণ এটা হচ্ছে নিচের তলা লেভেলে একদম চলছে। তারা একটাই কারণ, সেটা পঞ্চায়েত ভোটের জন্য। এটা শুধু একটাই কারণে যে অত্যাচার চলছে, পঞ্চায়েত ভোটের আগে নিজের এলাকাটাকে, নিজের বুথটাকে নিজের কন্ট্রোলে রাখার জন্য মারধর, ফলস কেস টেস দিয়ে এটা রাখার চেষ্টা করছে। হয়তো এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ সিএম ম্যাডামের কাছে যে পৌঁছাচ্ছে না। আমরা আশা রাখছি সিএম ম্যাডামের কাছে পৌঁছলে এটা কিছু সদর্থক ভূমিকা পালন করবে। পঞ্চায়েত ভোটে আপনাদের কেমন ভূমিকা থাকছে? অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ লড়াইয়ের ময়দানে, রাজনীতির ময়দানে যখন এসেছি, আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। যখন পঞ্চায়েত ভোট আসতে এখন অনেক বাকি আছে। এক সেকেন্ড সিদ্দিকী সাহেব, পঞ্চায়েত ভোটে আইএসএফ কি লড়বে? অবশ্যই অবশ্যই লড়বে, তবে সিস্টেমে লড়বে। কোথায় ভালো কি কোথায় খারাপ সেটা এখনও টাইম আছে, এখনও প্রায় 1.5 বছরেরও বেশি টাইম আছে। সুতরাং ওই বিষয় নিয়ে আমরা এখনও মাথা ঘামাচ্ছি না। এখন আমাদের যে পরিস্থিতি, যে বিরোধী দলের যারা সংযুক্ত মোর্চার এখনও ঘর ছাড়া, তাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, তাদের বাড়ি কীভাবে বাড়ি ফিরিয়ে আনা যায় সেই নিয়ে আমরা এখন একটু ব্যস্তর মধ্যে আছি। এই দিকটাই আমরা এখন দেখছি। সিদ্দিকী সাহেব, আপনার কাছে আরও একটা প্রশ্ন থাকছে যে রাজ্যের শাসক দল বলছে ভোট পরবর্তী হিংসা হয়নি, এবং বিজেপি এবং সংযুক্ত মোর্চা আপনাদের বাম সমর্থিত যারা আছেন তারা বলছেন যে ভোট পরবর্তী হিংসা হয়েছে। আপনারা বিজেপির সুরে সুর মিলাচ্ছেন তাহলে? দেখুন, কেউ যদি বলে এখান থেকে কলকাতায় যায় সেকেন্ড ব্রিজ হয়ে, আমিও বলছি আমিও কলকাতায় যাই সেকেন্ড ব্রিজ হয়ে, সে এটা মানে নয় যে বিজেপি গিয়েছে বলে আমাকে ওইদিকে যাওয়া যাবে না, বা বিজেপি রাস্তা বলে আমাকে যাওয়া যাবে না। সুতরাং দেখুন, আমাদের ট্র্যাকটা কী হতে পারে, আমরা অত্যাচারিত, সুতরাং আমরা বলবো। এবার বিজেপি অত্যাচারিত হয়েছে, বিজেপির মতো বলছে, সংযুক্ত মোর্চার কর্মীরা অত্যাচারিত হয়েছে, সংযুক্ত মোর্চার নেতৃত্ব সংযুক্ত মোর্চার মতো বলছে। দুজনে যদি মিলে যায়, এটা নয় যে দুজনে এক, তাহলে কি আমরা যে অত্যাচারিত হয়েছি আমরা বলতে পারবো না? আর সব থেকে বেশি ভয়ঙ্কর জায়গা এখন আমি দাঁড়িয়ে গিয়েছি বিধানসভার মধ্যে। আমি যেহেতু একাই আছি, আমি কোনো বিষয় যদি নীরব ভূমিকা পালন করি সেক্ষেত্রে আমি হয়ে যাচ্ছি টিএমসি সমর্থক। আর যদি কোনো বিষয়ে আমি অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করি, বা অর্থাৎ যে সমস্ত মানে এগুলো আসছে তার বিরুদ্ধে বলি, তাহলে আমাকে বিজেপি বানিয়ে দেওয়া হচ্ছে। ঠিক এই জায়গাটায় কি এই জায়গাটায় আমি আমার নীতির ওপরে দাঁড়িয়ে থাকবো। আমার নীতির সাথে কোনো জায়গায় যদি তৃণমূলের নীতি মিলে ভাববে তৃণমূল, বা বিজেপি নীতি যদি মিলে ভাববে বিজেপির, কিন্তু আমি আমার জায়গায় দাঁড়িয়ে থাকবো। যেমন যে বিষয়ে আমার অবস্থান ছিল, যে বিধান পরিষদ গঠনের বিরুদ্ধে আমি ছিলাম, তো বিজেপিরাও ছিল, তা বিজেপি থাকতেই পারে, কিন্তু আমি আমার জায়গা থেকে অনড়। কারণ বিধান পরিষদ গঠন করলে রাজ্যের তেমন কোনো কিছু উন্নয়ন হবে না আমি মনে করি। কারণ রাজ্য প্রতিনিয়ত ঋণ নিয়ে চলছে, ঋণের বোঝা রাজ্যের ডে বাই ডে হচ্ছে। আর ওটাকে নিয়ে আসা মানে এই 6 বছরে প্রায় 600 কোটি টাকার প্রজেক্ট নামানো হচ্ছে। সেক্ষেত্রে আমার প্রস্তাব ছিল, এই 600 কোটি টাকা যদি দলিত, আদিবাসী, পিছড়াবর্গ এলাকায় শিক্ষাশাস্ত্রের উন্নয়ন ঘটানো যায়, তাহলে রাজ্য এবং সেই জনগণ উপকৃত হবে। অর্থাৎ আমার স্ট্যান্ডটা এখানে আছে। বিজেপির মতো ক্লিয়ার করে বিজেপির স্ট্যান্ডটাও কিন্তু বিধান পরিষদের বিরুদ্ধে ছিল। তো সুতরাং এক মন্তব্য হতে পারে, এই নয় যে তাদের দাগিয়ে দেবে, এটা হয় না। আর একটা প্রশ্ন আছে যে আব্বাস সিদ্দিকী আইএসএফ এর কেউ নয়, অথচ ভোটের সময় আব্বাস সিদ্দিকী একদম আইএসএফ এর ব্যানারে খুব প্রচার করে। একটা প্রশ্ন উঠছে, অবশ্যই আব্বাস সিদ্দিকী এখন বলছেন যে আমি আইএসএফ এর না, অফিসিয়ালি কেউ নয় এখনো বলছি আমি। কারণ আমাদের যে আমাদেরও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বা ফেডারেল স্ট্রাকচারের সামনে রেখে আমাদের যে কমিটি গঠন আছে, সে কমিটির মধ্যে কেউ নয়। হ্যাঁ, ওনার মতদর্শের সাথে যাদের মিল ছিল, শুধু আইএসএফের হয়ে প্রচার করেনি,
সিপিএমের হয়ে প্রচার করেছে, আরএসপির হয়ে প্রচার করেছে, আপনার ফরওয়ার্ড ব্লকের হয়েও প্রচার করে দিয়েছিল, সিপিআইএমের হয়েও প্রচার করেছিল। ওনার চিন্তাভাবনার সাথে যাদের মিল থাকবে আগামী দিনেও তিনি তাদের হয়েই প্রচার করবেন। যদি স্পেসিফিক আইএসএফেরই প্রচার করবে বা আইএসএফের করবেন এ ধরনের ব্যাপার নেই। ওনার যে চিন্তাভাবনা, যে আইডিওলজি, যে গরিব মানুষের যে সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এই সুরে যাদের সাথে মিলবে তিনি তাদেরই প্রচার করবেন।